নমস্কার, শুরু করছে নিউজ টাইমের বিশেষ অনুষ্ঠান পোস্ট এডিট, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। আমাদের পাড়া আমাদের সমাধান আজ থেকে শুরু হয়ে গিয়েছে। সরকারের প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা তারা যাবেন, বাড়ি বাড়ি গিয়ে সমস্যা শুনবেন, সমাধানের প্রতিশ্রুতি দেবেন। কিন্তু গোটা রাজ্য জুড়ে যে সমস্যা তৈরি হয়েছে, কোথাও খানাখন্দ ভরা রাস্তা, কোথাও সেই এমনই বেহাল রাস্তার দশা যেখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না। চিকিৎসকদের কোথাও গিয়ে আমরা দেখেছি যে একেবারে সেই অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না এবং রাস্তার মাঝখানেই সন্তান প্রসব করাতে হচ্ছে। এবার দেখা যাচ্ছে যে জল জমে যে কি বেহাল দশা হয়েছে কলকাতার সহ বিভিন্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আমরা দেখেছি যে পরিস্থিতি দাঁড়িয়েছে এই মুহূর্তে তা ভয়াবহ। কোথাও দেখা যাচ্ছে যে এমনই বেহাল রাস্তার দশা এবং সেখানে একদম কোথাও গিয়ে গর্ত, একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে কার্যত চলাফেরা করতে হচ্ছে সাধারণ মানুষকে। ভোগান্তির কোনো সীমা নেই এবং সেটা এমন পর্যায়ে পৌঁছেছে, জল জমে গেছে, ঘরে জল ঢুকে গেছে, 5 মাসের শিশুকন্যার মৃত্যু পর্যন্ত হলো আজ। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে বাড়ি বাড়ি গিয়ে সরকারের প্রতিনিধিরা তারা সমস্যা সমাধান করবেন, সেটা কি সম্ভব? গোটা রাজ্য জুড়ে যে সমস্যা চলছে সেটা সমাধান করার, বাড়ি বাড়ি গিয়ে কি সেই সমস্যার সমাধান করা যাবে? এটা তো প্রশাসনের কাজ। সেখানে জনপ্রতিনিধিরা তারা বাড়ি বাড়ি গিয়ে কি করবেন, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব আজকে। আমরা এই নিয়ে আজকে আলোচনা করব। আমার সঙ্গে যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সঙ্গে প্রথমে একটু পরিচয় করিয়ে নেব। আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের সমর্থক দেবব্রত রয়। দেবব্রতদা, আপনাকে স্বাগত জানাই। এবং আমার সঙ্গে অনলাইনে রয়েছেন সিপিআইএম এর পারভেজ রহমান, আপনাকেও নিউজ টাইমের স্টুডিওতে স্বাগত জানাই। দেবব্রতদা, আমি একটু বোঝার চেষ্টা করব, যেখানে রোগী মৃত্যুর সংখ্যা বাড়ছে, যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তায় খানাখন্দ ভরা, একটি একরত্তি শিশুর তার পর্যন্ত মৃত্যু হলো, ঘরের ভিতর জল ঢুকে যাচ্ছে, নিকাশি ব্যবস্থার এতটাই বেহাল দশা, সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান সেটা প্রশাসন বলছে। প্রশাসনের জনপ্রতিনিধিরা, সরকারের জনপ্রতিনিধিরা তারা যাবেন, তারা গিয়ে সমস্যার সমাধান করবে এবং সেখানে বলা হচ্ছে বিদ্যুৎ এবং পাশাপাশি জল, রাস্তা, বিভিন্ন বিষয়ে সমস্যাটা খতিয়ে দেখা হবে। কিন্তু প্রশাসনের যা করার কথা সেটা বাড়ি বাড়ি গিয়ে কি সম্ভব? দেবব্রতদা, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সরকারকে মানুষের ভোটারদের দরজায় পৌঁছে দেবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী উনি দুয়ারে সরকার চালু করেছিলেন এবং সেটা আরও উন্নতভাবে তৈরি করে। এটা দুয়ারে সরকারই একটা মিনিয়েচার বলতে পারেন। সেটা মানুষের ছোটোখাটোর জন্য অভাব অভিযোগ সরাসরি বুথ লেভেলে, প্রতিটা বুথ লেভেলে 10 লক্ষ টাকা করে দিয়ে ছোটোখাটো কোনো সমস্যা থাকলে, যেটা বলছেন রাস্তার সমস্যা, কোনো জায়গায় সিসিটিভি লাগানো দরকার, কোথাও ছোটোখাটো রিপেয়ারিংয়ের দরকার, ছোটোখাটো কল এবং ফুটপাথ ইত্যাদি, এইগুলো করা হয় এমার্জেন্সি হিসাবে। এখন জল যন্ত্রণা যেটা বললেন, এটা অস্বীকার করা নয়, সারা পৃথিবীতেই জমে, ভারতবর্ষেও জমে, এমন কোনো রাজ্য নেই বা জায়গা নেই যেখানে জল জমে না। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। একটা শিশু বাগুইহাটি অঞ্চলে একটা পড়ে সিভিক ভলেন্টিয়ারের কন্যা, খুব দুঃখজনক ঘটনা। কিন্তু এটা তো দুর্ঘটনা। কিন্তু যেটা বলছেন জল যে পরিমাণ এবছর বৃষ্টি হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে দেবব্রতদা, দুর্ঘটনা ঘটতোই, যে পরিস্থিতি আমরা যে ছবি দেখলাম বিরাটির, দুর্ঘটনা ঘটতো, এটা আজকের ছবি নয়। প্রতি বছর এভাবেই জল জমে আসে। আজকে সামনে এসেছে অল্প বিস্তর খবর আমাদের কাছে পৌঁছচ্ছে, কিন্তু সব খবর আমরাও জানতে পারি না। প্রতি বছর এভাবেই জল জমে যায়, ঘরে জল ঢুকে যায়, নিকাশি ব্যবস্থার বেহাল দশা। দেবব্রতদা, শুনুন, নিকাশি ব্যবস্থা যেটা বলছেন, কিছু জায়গায় সমস্যা রয়েছে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু আমাদের সিভিক সমাজও নিকাশি ব্যবস্থার যে সমস্যার ক্ষেত্রে দায় এড়িয়ে যেতে পারে না। একটা প্রবলতর একটা সমস্যা এটা রয়েছে। আমি যেটা বলছি, মুখ্যমন্ত্রী তো বলছেন 80% কাজ হয়ে গেছে, নিশ্চয়ই বলছি তো, যেটা বলছি সমস্যার সমাধান হয়ে গেছে একদম। যেটা আমাদের সিভিক সমাজ যেটা করছি, সিঙ্গেল ইউজ যে প্লাস্টিকটা আমরা ব্যবহার করছি, এটা তো সরকার তো একদম গলা টিপে বন্ধ করে দিতে পারে না, বলে একদম বন্ধ করবে না। সরকার অ্যাওয়ারনেস চালু করতে পারে, মানুষকে রিকোয়েস্ট করতে পারে। কিন্তু আমরা রাস্তাগুলো ভাঙছে কিভাবে? এই যে খানাখন্দ, দেখুন, আপনার যুক্তি যদি মেনে নিতে হয়, একদম কোন প্লাস্টিকের রাস্তা ভাঙছে বলতে দিন। বর্ষা হলে রাস্তা ভাঙে, জল জমলে রাস্তা ভাঙে, এবং আপনার যদি মন্তব্য মেনে নিতে হয়, একদম সেই বলিউড টলিউডের হিরোইনদের মতো গালের মতো রাস্তা তো করে দেওয়া সম্ভব না, সারা ভারতেও সম্ভব না। আমরা ভারতবর্ষে বাস করে আমরা সুইডেনের ইনফ্রাস্ট্রাকচার চাইবো, সেটা কখনো সম্ভব না। তার মধ্যেও কাজ করে নিতে হয়। আরেকটা আমি উদাহরণ দিচ্ছি, বিভিন্ন পথশ্রী প্রকল্পের টাকা পয়সাগুলো কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে।
আরেকটা উদাহরণ যেটা বলছি, আজকে যেটা কিন্তু কেন্দ্র সরকার আজকে রেখেছে টাকা, আপনারা বলছেন যে আপনারা টাকা পাচ্ছেন না, তাই পথশ্রীর এই হতশ্রী অবস্থা। দেবব্রত দা, বলছি না, আমি তথ্য দিয়ে বলছি হতশ্রী দশা এই কারণে কি? আমি তাহলে বলছি না পুজোর অনুদানের টাকা কোথা থেকে আসছে দেবব্রত দা? পুজোর অনুদানের কোথা থেকে আসছে সেটা অন্য বিষয়, আমি সেই বিষয়ে আলোচনা করতে পারি। পুজোর যে অনুদানের টাকাটা, হ্যাঁ, পুজোর যে অনুদানের টাকাটা আসছে সেটা টাকাটা সমাজ ব্যবস্থায় পড়ছে, সমাজে পড়ছে এবং তার বৃহত্তর স্বার্থে সেটা গুরুত্ব আছে, সেটা সার্ভেও করা হচ্ছে 2000। এই রাস্তা কি সমাজের বাইরে? না না, কখনোই না, কখন সেটা পুজো, দুর্গাপুজো নিয়ে বিশাল বড় বাণিজ্য হয়, প্রায় 2000 কোটি টাকার বাণিজ্য হয়, 10 দিন ধরে ব্যবসা চলে, সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকারের ব্যবসা। দেবব্রত দা, মানুষ মারা যাচ্ছে, রাস্তাঘাটে অবস্থা এতটাই বেহাল, সেখানে সাধারণ মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে, সেখানে আপনি বলছেন বাণিজ্য? নিশ্চয়ই বাণিজ্য তো কোনো মৃত্যুই, যে কোনো মৃত্যুই যেটা অত্যন্ত দুঃখের, আমরা তো একবারও অস্বীকার করছি না যে সেভ লাইফ যে প্রকল্প হয়েছে সেই প্রকল্পে দেখবেন আমাদের দুর্ঘটনার হার কমেছে। আপনি যে বললেন স্বাস্থ্যক্ষেত্রে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, সব থেকে যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডে আমরা দেখতে পেয়েছি সরকারি ক্ষেত্রে কিছু জায়গায় অসুবিধা হলে বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা হচ্ছে, চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে, এবং যেখানে 7টা না কটা সুপার স্পেশালিটি হাসপাতাল বাম সরকারটা ছেড়ে গেছিলো, সেখান থেকে 31টা সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে। মেডিকেলের সিট বেড়েছে আপনার, সেখানে 1700 থেকে প্রায় 3 গুণ বেড়ে প্রায় 6000-এর কাছাকাছি মেডিকেলের সিট বেড়েছে। এটা কি উন্নয়ন নয়? এটা তো বলতে হবে। এখন আমরা যে সমাজ ব্যবস্থায় বাস করছি সেই জায়গায় নিশ্চয়ই যেটা রয়েছে সেটা তো অস্বীকার করেনি। দেখতে হবে জলটা কত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, রাস্তাটা ভাঙলে সেটা সারানো হচ্ছে কিনা, সেই জায়গাগুলো যদি বলেন ঠিক আছে, নিশ্চয়ই সরকার চেষ্টা করছে, সরকারের সদিচ্ছা রয়েছে, এবং এটাও কেন্দ্রীয় সরকার দেখতে হবে, শুধু অভিযোগ না করে জীবন্য প্রকল্পের যে টাকাগুলো, এই যে আমরা বারে বারে আমরা একটা প্রকল্পে দেখা যায় এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, সেখানে রাস্তা তো মানুষ সারাতে পারবে না, জনপ্রতিনিধিরা যে বাড়ি বাড়ি যাবে সেখানে রাস্তা তো সারাই করবে না সাধারণ মানুষ, সেখানে তো প্রশাসনকে করতে হবে, প্রশাসনকে উদ্যোগ নিতে হবে, অবশ্যই নিতে হবে। সেটা যেখানে অভিযোগ আসবে সঙ্গে সঙ্গে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখা এখন একটা দুর্যোগ চলেছে, একটা বৃষ্টি হয়েছে, জল জমেছে, সঙ্গে রাস্তা ভেঙেছে, এটা তো অস্বীকার কেউ করছে না, কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকাগুলো আটকে সেটা নিয়েও তো বলতে হবে। আমি একটা বলছি, মনরেগা প্রকল্পে দেশের মধ্যে সব থেকে বেশি টাকা পশ্চিমবঙ্গের আটকে রেখে দিয়েছি। আমি বলছি না, গতকালে তথ্য বলছে, রাজ্যসভায় প্রশ্ন বলছে, আমার কাছে তথ্য রয়েছে, চাই দেখি। দেবব্রত দা, জল জমলে রাস্তা ভাঙবে কেন, এই কারণটা আমি জানতে চাইছি। এটা কেউ গ্যারান্টি, সারা দেশে কেউ গ্যারান্টি দিতে পারে না সারা দেশে জল জমে। এরকম যদি ছবি দেখেন, আর কমরেডদের আমলে হলে কমরেডরা তো স্টল লাগিয়ে তো মুখ দিয়ে টেনে নিত না, কেউ মুখ দিয়ে টেনে নিতেও সম্ভব না, কিংবা চামচে করে তুলে ফেলে দেবে, কিন্তু জল জমে, এটা ঘটনা, কিন্তু জল বেরিয়ে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। আর অতিরিক্ত বৃষ্টি হলে, দুর্যোগ হলে, সেখানে যতটা সরকার চেষ্টা করে তাদের আয়ত্তের মধ্যে রেখে দুর্যোগের মোকাবিলা করা, ডিজাস্টার ম্যানেজমেন্ট মোকাবিলা করা, যেটা করার, এবং সেটা ফেলছে বিভিন্ন পাম্প চালিয়ে জলগুলো থেকে, নদীগুলো থেকে জল ফেলা হচ্ছে, চেষ্টা করছে। এবং তারপরে যদি বিভিন্ন ডিবিসিও তো এটা স্বীকার করেছে, ডিবিসি অতিরিক্ত জল ছেড়েছে, এটা তো স্বীকার করেছে, অতিরিক্ত জল ছেড়ে দেয়, আমাদের তো একটা ক্যাপাসিটি আছে, নদীগুলো কত জল বই, ডিবিসির জল ছেড়েছে আর কলকাতায় জমছে সেই জল। একদম একদম প্রত্যক্ষ পরোক্ষভাবে এগুলো যোগাযোগ আছে, প্রত্যেকটা নদীর সাথে যোগাযোগ আছে। বেশ আমরা যে রাস্তায় জল দেখতে পাচ্ছি সেটা ডিবিসির জল। বিজেপির প্রতিনিধি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অনুষ্ঠানে, সোমনাথ দাস। সোমনাথ বাবু, আপনাকে নিউজ টাইমের স্টুডিওতে স্বাগত জানাই। এবং পারভেজা, আপনার কাছে একটু যে প্রশ্ন আমি রাখছি, যে এই যে মানে বলছে আমাদের পাড়া আমাদের সমাধান, এই যে প্রকল্পটা, এই প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যাবে জনপ্রতিনিধিরা, তারা মানুষের সমস্যার সমাধান করবে, সেখানে বলা হচ্ছে জল, বিদ্যুৎ থেকে রাস্তা, বিভিন্ন সমস্যার সমাধান করা হবে, কিন্তু প্রশাসনের যে কাজ, এই রাস্তা সারাই থেকে শুরু করে যেভাবে আমরা দেখছি, সেই ছবি আমরা বারবার তুলে ধরেছি, খানা কন্ধে ভরা, কখনো দেখা যাচ্ছে একেবারে চিংড়িঘাটা, হলদিরাম, একেবারে ভয়ঙ্কর ছবি, দমদম এয়ারপোর্ট সংলগ্ন রাস্তা, সেখানে বিমানবন্দর যেতে গেলেও সেখানে মানুষ নাজেহাল হচ্ছে, এবং আজকে এই শিশুকন্যারও মৃত্যু হলো, জল জমে গিয়েছে, জল জমে গিয়ে নিকাশি ব্যবস্থার এমনই বেহাল দশা, ঘরে জল ঢুকে পড়ছে, সেখানে একটা মৃত্যুও পর্যন্ত হলো, একরত্তি শিশুর মৃত্যু হলো। কিভাবে দেখছেন বিষয়টা, মানে পরিষেবা কি আদৌ মানুষের কাছে পৌঁছচ্ছে? পরিষেবা মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা আপনি খুব ভালো প্রশ্ন করলেন। আমাদের পাড়া আমাদের সমাধান, ওর সাথে এর কোনো সম্পর্ক নেই। আসলে আজকে আমরা নতুন নতুন, যেমন ঠিক কেন্দ্রের বিজেপি যে সরকার, যারা সরকার চালায়, সেই বিজেপির বন্ধুদের কাছে আমরা নতুন নতুন তথ্য জানতে পারি, তথ্য, থিওরি এবং ইনফরমেশন। আজকে তৃণমূলের বন্ধুর কাছেও আমরা একটা বিশাল তথ্য জানতে পারলাম যে ডিবিসির জল ছাড়াই কলকাতার রাস্তা জলমগ্ন হয়ে গেছে। কলকাতার রাস্তা বহু জায়গায়, কলকাতা এবং তার তৎসংলগ্ন যে সমস্ত রাস্তাগুলো আছে শহরতলিতে, একটা রাস্তা যদি উনি বলতে পারেন যে এই রাস্তাটা ভালো আছে, আমি তাহলে এই ডিবেটে
ডিবেটে অংশগ্রহণ করা থেকে আমি সরে যাব। একটা রাস্তা বলতে পারি, সেই রাস্তাগুলোর এমন অবস্থা হয়েছে কোনো কোনো জায়গায় আপনি যদি 2 চাকা বা 4 চাকা নিয়ে যাই নিয়ে যান, আপনাকে প্রথমে দাঁড়িয়ে বুঝতে হবে যে সামনে যে জল জায়গায় ভরা, তাই সেখানে কটা গর্ত আছে, একদমই সেটাই করতে হয় আছে, এই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। কলকাতার যে রাস্তাগুলো, এটা ঠিক ওনার একটা কথার সাথে আমি একমত যে বৃষ্টি বেশি হলে জল জমবে, এর কোনো দ্বিমত নেই। প্রশ্ন হলো সেই জমা জল কতদিনে বেরোবে। গতকালকে বৃষ্টি থেমেছে, আজ সারাদিন বৃষ্টি নেই, কলকাতায় কি জল নেই? হলদিরামের ওখানে এখনো পর্যন্ত গাড়ি যেতে গেলে নিচু গাড়ি একটু হলে পরে সে গাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে। যারা হাউজিং এ থাকছেন তাদেরকে ওখান থেকে বাস স্ট্যান্ডে আসতে 100 মিটারও দূরত্ব নয়, কিন্তু তাকে 100 থেকে 150 টাকা রিক্সা ভাড়া দিয়ে সেখানে আসতে হচ্ছে। এর দায় নেবে না একটা রাজ্যের সরকার? শুধু বৃষ্টি এবং ডিবিসি, কেন্দ্র সরকারের মনরেগা এইসব বলে কতদিন চলতে পারে? আচ্ছা, এই তো নির্দিষ্ট পরিকল্পনা থাকে। আপনি শহরতলিতে চলে আসেন, বারাসাত, আমি উত্তর 24 পরগনার কথা বলছি, বারাসাত, ব্যারাকপুর, পানিহাটি, সমস্ত জায়গায় অদ্ভুত একটা প্রমোটারি রাজ। রাস্তাগুলোকে উঁচু করে দেওয়া হলো, জল জমা আটকাতে রাস্তাগুলোকে উঁচু করে দেওয়া হলো, ড্রেনেজ উঁচু হলো না। যে বাড়িগুলো পাশে ছিল, যে সমস্ত দোকানগুলো ছিল, সেগুলো নিচু থাকলো, রাস্তাটা সেই দোকান এবং বাড়ি থেকে 1 থেকে 1.5 ফুট উঁচু হয়ে গেল। রাস্তায় জল জমবে না, বিজ্ঞান। কিন্তু সমস্ত জলগুলো এই বাড়িগুলোতে জমা পড়ছে, সেখান থেকে সেই পচা জল কিভাবে বেরোবে, কতদিনে বেরোবে, এটা নাকি পাম্প করে বার করছে। আমরা কয়েকদিন, কাল না পরশু টেলিভিশনে দেখছিলাম যে পাম্পের জল যেখান থেকে বার করছে সেখানেই ফেলা হচ্ছে। এক অদ্ভুত চিত্র। এ তো আমাদের কোনো ওই যে মানে আসলে বলতে 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 একটা অসভ্য টাইপের দল। তো ওই যে বলছে যে বামফ্রন্ট আমলে হলে স্ট্র দিয়ে টেনে নিত, কেউ দাবি করছে না। কিন্তু জল জমার সাথে রাস্তা ভাঙা যে অবস্থায় আপনার এখন যে স্ক্রিনে দেখাচ্ছি, এ কি ডিবিসির জল? এ কি কেন্দ্র সরকার এমএনরেগার টাকা দেয়নি বলে এই অবস্থা হয়েছে? তা তো না। আসলে রাজ্য সরকার কোনো পরিকল্পনা নেই, একটা পরিকল্পনা বিহীন রাজ্যের সরকার চলছে। আর এরকম অসংখ্য কেউ ছেড়ে রেখে দিয়েছে। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের যে বন্ধু আছেন, উনি সম্ভবত রাস্তাঘাটে আসেন না, কোনো প্রাইভেট হেলিকপ্টার আছে, ওটা দিয়েই উনি যাতায়াত করেন, ফলে উনি রাস্তাঘাটের অবস্থা জানেন। যে কারণে এখানেই প্রশ্ন পারভেজ দা, যে জল তো জমছে, সবাই আমরা জানি বর্ষায় জল জমে, কিন্তু জল জমে যে রাস্তা ভাঙবে সেই বিষয়টাও কিন্তু তেমন নয়। তাহলে রাস্তাগুলো ভাঙছে। আরো একটা বিষয়, এই সমস্ত রাস্তা ভাঙছে এই কারণে, কারণ জল নিকাশি হচ্ছে না। আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বেশিরভাগ জায়গার জল, সেই যে যখন বৃষ্টি থেমে গেল, 2 ঘন্টা বৃষ্টি হলো, 1 হাঁটু জল জমলো, এবারে বৃষ্টিটা থামলো 4 ঘন্টা, ধরে নেব যে সেই জমা জলটা ধীরে ধীরে ড্রেন দিয়ে বেরিয়ে যায়। এই যে বললাম যে কোথাও ড্রেনেজ ব্যবস্থা যে ঠিক নেই, ফলে সেই জলটা বেরোতে পারছে না। তাহলে সেই জল কিভাবে রাস্তা জলমুক্ত হবে? পরে 2 দিন 3 দিন 4 দিন যে রোদ উঠবে, সেই রোদে এই জলটা বাষ্পীভূত হয়ে উঠে যাবে, তাহলে রাস্তা শুকাবে। এই যে 2 দিন 3 দিন 4 দিন ধরে রাস্তায় জল জমা থাকছে, তার একদম নির্দিষ্ট পরিণতি, একদম অবশ্যম্ভাবী পরিণতি হলো এই রাস্তা ভাঙা। একে কেউ আটকাতে পারবে না। সমস্ত জায়গায় এই অবস্থা হয়েছে। আপনি বারাসাত যান, আপনি ব্যারাকপুর যান, আপনি বারুইপুর যান, আপনি সোনারপুর যান, আপনি মেন ক্যালকাটা যান, আপনি দেখবেন কোথাও আসলে ড্রেনেজ ব্যবস্থাটাই নেই। সব জলটা, কখনো এটা ভেবে দেখেছেন যে বড় সেতু, যেটা ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের উপরে জল জমছে, তার মানে ফ্লাইওভারের যে পাইপ লাইন, সেই পাইপ লাইন পরিষ্কার। আপনি যদি যশোর রোড থেকে যেটা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠছে যে ব্রিজটা, সেই ব্রিজ দিয়ে যদি আপনি ওঠেন তাহলে অদ্ভুত ভাবে দেখবেন, আপনার মনে হবে যে আপনি কোনো ব্রিজে উঠছেন না, একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন। দুপাশে মাটি জমে, ব্রিজের ওপরে মাটি জমে গাছ হয়ে গেছে, সেই গাছের ছায়ায় আপনি গাড়ি নিয়ে ঘুরছেন, ফলে এর কোনো ব্যবস্থা নেই। একদমই, মানে বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু রাস্তা ঠিক করা যাচ্ছে না। খানাখন্দে ভর্তি রাস্তা, সেখানে বিপদের ঝুঁকি নিয়ে রাস্তা হাঁটতে হচ্ছে সাধারণ মানুষকে। সেখানে নিকাশি ব্যবস্থারই বা একই দশা, সেটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। সোমনাথদা, আপনার কাছে যাব যে নিকাশি ব্যবস্থার কি দশা হলো, যেখানে পুরসভা, স্থানীয় প্রশাসনের এটা দেখার কথা, সেখানে এই অবস্থা দাঁড়িয়েছে নিকাশি ব্যবস্থার। রবীন্দ্রনাথ বৃষ্টি দেখে বলেছিলেন
জল পড়ে পাতা নড়ে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাব্যকেই বানিয়ে দিলেন জল পড়লেই মানুষ মরে। আজকে আমরা প্রত্যেকেই জানি মানুষ মাছ খায়, ডাল খায়, ভাত খায়, কিন্তু আর তৃণমূল রাস্তা খায়, মাটি খায়, ডোবা খায়, আজকে গাড্ডা খায়, নর্দমা খায়। এত খাওয়ার ফলে দেখা যাচ্ছে জল জমছে, আর জল জমার ফলে মানুষ মরছে। আজকে দমদমের যে একটা ঘটনা ঘটেছে সত্যি বেদনাদায়ক। একটা ছোট্ট শিশু জল জমার কারণে, জল ঢুকে যাওয়ার কারণে যে দুর্ঘটনা, যে মারা গেল, এটা তো আজকে নতুন পায়। বছরের পর বছর দমদমে এর আগেও আমরা দেখেছি জল জমেছে, টিউশন পড়ে ফেরার পথে বাচ্চাদের মৃত্যু, এটাও দেখেছি। এটা বছরের পর বছর ঘটে আসছে। দেখুন, রাজ্যে যে সরকারটা চলছে, সরকার একটা ব্যর্থ সরকার, অপদার্থ সরকার চলছে। রাজ্যের সরকার আর রাজ্যের সরকারের যে প্রশাসন, তাদের সম্পূর্ণ ব্যর্থতা এবং অপদার্থতার জন্য পশ্চিমবাংলায় একটার পর একটা ঘটনা ঘটছে, দুর্ঘটনা ঘটছে। আর এই দুর্ঘটনার জন্য মানুষের প্রাণ যাচ্ছে, শিশু থেকে বাচ্চা থেকে বুড়ো সবার প্রাণ যাচ্ছে। আজকে বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন, যদিও কলকাতাকে লন্ডন তো উনি বানাতে পারলেন না, কিন্তু লন্ডনের টেমস নদীকে কলকাতার রাস্তায় উনি নিয়ে এলেন। আমরা দেখেছি নদীর, গঙ্গা নদী দিয়ে বয়ে যায়, কিন্তু এখন পশ্চিমবাংলার গঙ্গা স্থলপথে রাস্তা দিয়েও বইছে। এর ফলে কলকাতা লন্ডনের জায়গায় টেমস নদীকে নিয়ে আসাটা রাস্তায়, গঙ্গাকে নদী থেকে স্থলপথে নিয়ে আসার কৃতিত্ব যদি দেবুদারা নেয়, সত্যি তারা কৃতিত্ব পাওয়ার জন্য আজকে বিভিন্ন জায়গায় আপনি দেখুন, বলছিল কেন্দ্রীয় সরকার, এটা একটা কথা বলবেন, ওনাদের 21শে জুলাই যে আপনার বাৎসরিক অনুষ্ঠান হয়েছিল, সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী একটা শব্দ বলতে না উনি কি উন্নয়ন করেছে, উনি শুধু বলে গেলেন কেন্দ্র টাকা দেয় না, টাকা দেয় না। আরে বাবা, তোমায় টাকা দেবে, তুমি হিসাব দেবে না, তোমার সেই টাকা দেখা যাবে তোমার নেতার খাটের তলায় রয়েছে, তোমার নেতার চেয়ারের তলায় রয়েছে, টেবিলের তলায় রয়েছে, ভাগ বাটারা করে খাবে। দিনের পর দিন কেন্দ্র যে অর্থ দিচ্ছে, তারা কি কাজ করেছে বলুন তো? আজকে দেখছি ঘাটার মাস্টার প্ল্যান, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বলেছিল ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছিল, আজকে 500 কোটি টাকা ক্লাবগুলোকে অনুদান দিল। আজকে 5 টাকা অনুদান ঘোষণা করতে পারলো না ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লাবে মোচ্ছব করে টাকা দেওয়ার জন্য ঘাটাল সহ পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে মানুষ আজকে কিন্তু জলে ডুবে রয়েছে। মানুষ আজকে জলে ডুবে নিজের কঠিন জীবন যাপন করছে, মানুষ মারা যাচ্ছে। আজকে রাস্তা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আপনি তাকান, নালা নর্দমা বয়ে যাচ্ছে। আপনার রাস্তাঘাট টোটো করে যাবেন, যদি কোনো প্রেগনেন্ট মহিলা, কোনো অসুস্থ মানুষকে যদি টোটো করে অটো করে নিয়ে যায়, হাসপাতাল অব্দি যেতে হবে না, ওই রাস্তাটুকু পেরোতে গেলে সেখানে তার অবস্থা কেল্লা ফতে হয়ে যাবে। আজকে এইসব দিকে তাদের নজর দিচ্ছে না। দেখুন, ঠিক পুজো আসছে, এটা রেডিমেড সরকার চলছে, মানুষকে আইওয়াশ করার সরকার। পুজো আসবে, একটা পিচ বুলিয়ে মানুষ সময় ঠাকুর দেখতে বেরোবে, কি রাজ্য সরকার কি সুন্দর কাজ করেছে, পিচটা বুলিয়ে দেবে, পুজো মিটে যাবে, আবার সেই রাস্তা ডোবায়। সমস্যাটা এখানেই যে পুজোর অনুদান দেওয়ার জন্য অনেকগুলো টাকা দেওয়া হচ্ছে, কিন্তু এই টাকায় যদি রাস্তা সারাই করা হতো বা নিকাশি ব্যবস্থা ঠিক করা হতো, তাহলে হয়তো কিছু মানুষের বা বহু মানুষের প্রাণ বাঁচত। এমনকি শিশুকন্যা যার আজকে মৃত্যু হয়েছে, সেটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, তাও কিন্তু আমাদের কাছে একেবারেই অনভিপ্রেত যে এই যুগে দাঁড়িয়েও এই ঘটনা হচ্ছে, ঘরে জল ঢুকে যাচ্ছে এবং তার জেরে মৃত্যু পর্যন্ত হচ্ছে। আমরা একটা ব্রেক নিয়ে আবার ফিরছি আলোচনায়। পোস্ট এডিট, খানা খন্দে ভরা রাস্তা এবং প্রাণের ঝুঁকি নিয়েই সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে বহু মানুষের। আমরা সেরকম একটি প্রতিবেদনের দিকে নজর রাখব। সল্টলেক জুড়ে বিভিন্ন রাস্তায় মরণ ফাঁদ, খানাখন্দে ভরা রাস্তা। এরই প্রতিবাদে অভিনব প্রতিবাদ দেখালো বিজেপি। রাস্তার গর্তে সাদা কাপড় ও মালা দিয়ে প্রতিবাদ বিজেপির যুব মোর্চা। প্রতিবাদ চলাকালীন বিক্ষোভকারীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয় পুলিশের। এরপরেই বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। বিজেপিকে আটকানো যাচ্ছে, রাস্তা মরে গেছে, সারা কলকাতা পশ্চিমবাংলা জলযন্ত্রণা, এই প্রত্যেক দিন দুর্ঘটনা। একই ছবি দেখা গেল ঠাকুরপুকুরে।
বেহাল রাস্তার জেরে নাজেহাল সাধারণ মানুষ। সেই বেহাল রাস্তাতেই বসছে বাজার। জানা যাচ্ছে বিগত 5 বছর ধরে বসে এই বাজার। বেহাল রাস্তায় বাজার পেরিয়ে যাতায়াতের সমস্যা হচ্ছে নিত্যযাত্রীদের, অসুবিধা হচ্ছে ব্যবসায়ীদেরও। এদিকে সামান্য বৃষ্টিতেই জল জমে এই রাস্তায়। দীর্ঘদিন ধরে রাস্তা সারাইয়ের কাজ চলছে, তবে কবে সেই কাজ শেষ হবে তার কোনো উত্তর জানা নেই স্থানীয়দের। ঘটনায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। কি অবস্থা? খুব স্লো, মানে দীর্ঘদিন ধরে কাজটা অফ ছিল, ইদানিং একটু কাজটা হচ্ছে। আর বর্ষা হলে রাস্তায় বর্ষা হলে মানুষ বিক্ষিপ্ত হয়ে ওঠে, তখন বাজার কমিটিকে ডিস্টার্ব করে, তখন আমরা এদের কেওয়াইপিকে ডিস্টার্ব করি। কিন্তু ডিস্টার্ব করলে কি হবে? কাজের কাজ তো কিছুই হচ্ছে না। এত কাজ করে যেতে হয়, তাহলে কিভাবে কাজটা হবে? কাজটা যাতে তাড়াতাড়ি হয়, মানুষের উপকারে লাগে, ব্যবসায়ীদের উপকারে লাগে, সেটা তো দেখা উচিত। প্রশাসন সেটা যদি নজর না দেয় তাহলে তো আমরা না খেয়ে মরবো। দিন ধরে কাজ চলছে, এখানে 4-6টা লোককে নিয়ে কাজ করালে কাজ হবে কি করে? তারপরে একদিন বৃষ্টি হলে বন্ধ কাজ, 2 দিন কাজ হচ্ছে না। এরকমভাবে কাজ করলে কতদিন লাগবে? এই রাস্তাটা কতদিন হয়ে? এটা প্রায় 5 বছর ধরে এরকম চলছে। শহরে একাধিক জায়গায় জল জমা ও ভারী বর্ষণে বাড়ি ভেঙে পড়া সমস্ত বিষয় নিয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান, সমস্যা শুনে তা নথিবদ্ধ করা হচ্ছে, ব্যবস্থাও নেওয়া হবে। আমি আধিকারিকদের বলবো আপনার কথা বলুন। এখানে চড়া আছে 1/3 অফ দ্য ফুটপাথ, যে ফুটপাথটা 5 বেশি আছে, সেখানে 1/3 অফ দ্য ফুটপাথে তারা রিনোভেট করা যায় করে দেবেন। আমি 3 ফুটের ফুটপাথে হকার কোথায় পৌঁছবে, মানুষ কোথায় দিয়ে যাচ্ছে নোট করছি এবং হাতে হাতে সেটাকে সমাধান করার চেষ্টা করছি। তবে দীর্ঘদিনের এই সমস্যা কবে সমাধান হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। নিউজ টাইম। দেখালাম সেখানে স্পষ্ট যে কিভাবে রাস্তাগুলো মরণ ফাঁদ হয়ে রয়েছে এবং সাধারণ মানুষ তারা প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তায় যাচ্ছেন, চলাচল করছেন। বিষয়টা হচ্ছে যে পথশ্রী প্রকল্পের হতশ্রী দশার ছবি বারবার উঠে আসছে, কিন্তু সেই ছবি বছর বছর যাচ্ছে, ভোট আসছে, ভোট যাচ্ছে, কিন্তু বদলাচ্ছে না। দেবব্রতদা, একটু বুঝতে চাইবো বিষয়টা যে পথশ্রী প্রকল্পটা ঠিক কি বিষয়টা। পরপর আসছে বিজেপির ভাই সোমনাথ যেটা বললো না, তৃণমূল এটা খায় ওটা খায় সেটা খায়। হ্যাঁ, আর বিজেপি যেটা খায় সেটা হচ্ছে ঘাড় ধাক্কা। বিজেপি সারা ভারত জুড়ে যে 20খানার মতো দোকান রয়েছে, মানে রাজ্যে কাজ চালায়, তারা কাজকর্ম করে, মানুষ তো দেখছে, সেখানে তো জল জমে না, সেখানে সব বাষ্প হয়ে উড়ে যায়। তারা দেখতে পায় তাদের কি পরিস্থিতি সেখানে থাকে, কতটা রাস্তার অবস্থা, সেগুলো বিভিন্ন তথ্য যেগুলো আছে সর্বভারতীয় ক্ষেত্রে তথ্যগুলো দেখলে বোঝা যায়। আর এখানে পারভেজদা যেটা বলছিল শো ছেড়ে চলে যাব না, চলে যেতে হবে না, এমনি আপনাদের মানুষ বার করে দিয়েছে, সংসদীয় রাজনীতিতে সংসদে ঢুকতে পারেন না, বিধানসভায় ঢুকতে পারেন না, এটা এর থেকে বড় শাস্তি কিছু হয় না। না শুনুন, আমি 2 হুইলারও চালাই, 4 হুইলারও চালাই, দুটোই লাইসেন্স আমার রয়েছে। আপনাকে বলছি, আপনি একটু শুনুন মন দিয়ে, শুনুন আমি বলছি, শুনুন। একটা শহর ঠিকঠাক আছে, শুনুন আমি পশ্চিমবঙ্গের বন্যা প্রসঙ্গে বলেছিলাম ডিবিসির কথা, কলকাতার প্রসঙ্গে বলিনি। আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, এটা ভালো করে রাখুন, শুনে কাজে আসবে। একটা শহর ঠিকঠাক মতো চালাতে গেলে একটা 4 থেকে 5% মানে 11% রাস্তার দরকার। সেখানে আপনারা লাস্ট ছেড়ে গেছিলেন 4% রাস্তা। সেখানে যে ইনফ্রাস্ট্রাকচারে কলকাতা তৈরি হয়েছে, কলকাতা ব্রিটিশ আমলের স্যানিটেশন ইত্যাদি রয়েছে, এই তো মহা মুশকিল। তথ্য বলছি, আপনারা যে জায়গা ছেড়ে গেছেন, 4.5% জায়গা ছেড়ে গেছেন, সেখান থেকে সেটা 7%, 7.5% নিয়ে যাওয়া হয়েছে। তথ্যর প্রয়োজন নেই, নিশ্চয়ই রয়েছে, অবশ্যই রয়েছে। যে অবস্থা দাঁড়িয়েছে, না একটা ম্যাজিক সম্ভব না। অবস্থা দাঁড়িয়েছে সেখানে পথশ্রী প্রকল্পটা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইছিলাম। ওনাদের সময় হয়তো পারভেজ দ্বারা হয়তো এয়ার অ্যাম্বুলেন্স চালাতেন, ওখানে দেখা গেছে ওখানে আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে পথশ্রী প্রকল্পটা কি। একদম পথশ্রী প্রকল্পে ঠিকঠাক কাজ হচ্ছে, আপনি ডেটাগুলো তো দেখলে বুঝতে হবে, ডেটাগুলো দেখতে হবে। বাম আমলে নৌকা চলতে দেখা যাচ্ছে সেখানে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে পথশ্রী প্রকল্পে যেগুলো চলছে পশ্চিমবঙ্গ, সেখানে 4.5 থেকে 7.5% রাস্তা শুধুমাত্র কলকাতায় একটা অপরাধ শহরটা গড়ে উঠেছিল, সেখানে চেষ্টা করা কে সারা ভারতবর্ষে সব জায়গায়
একদম হিরোইনদের মুখের মতো গালের মতো রাস্তা রাখবে কে বলেছে? কোথায় আছে? কেরালে আছে? সারা ভারতে তো পথশ্রী প্রকল্প নেই, পশ্চিমবঙ্গে আছে। শুনুন, রাস্তা সরকার তো আছে, সরকার তো চালায়, এত বড় বসে বসে ডায়লগ বলে তারাও তো একটু দেখুক না। আমরা দেখতে পাচ্ছি তো, হাতের সামনে ফোন রয়েছে, খুলে দেখতে পাবে। ওখানে তো জল জমে না তো, কমরেডারটা ওই বললাম না স্ট্র দিয়ে টেনে নেয়, ওখানে জল কোথায় জমে? ওখানে জল জমে না, রাস্তাও ভাঙে না, কিচ্ছু হয় না। যা হয় পশ্চিমবঙ্গে। আপনারা বলেন মানুষ আপনার সিরিয়াসলি একদম নেয় না, ঠিক আছে? আর প্রতিটা জায়গায় আপনার যে অভিযোগগুলো করেন আমরা তো দেখতে পাচ্ছি, অভিযোগ আপনি করছেন, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না। আপনি বললেন গাড়ি নিয়ে, বাস্তবের চিত্রটাই তো আমরা দেখাচ্ছি। নিশ্চয়ই আবার বলছি, দেখুন একটা দেবব্রতদা আপনার কাছে আমি সঠিক উত্তর পাচ্ছি না। এর পেছনে কারণ রয়েছে, আমি তো বললাম কিছু কারণ রয়েছে। অপরিমিত রাস্তা এবং রাস্তা সংকুলন হচ্ছে না, একটা অপরিমিত শহর গড়েছে, এবং একটা প্রধান কারণ হচ্ছে। আপনি বলুন যে পথশ্রী প্রকল্পটা কি আপনি জানেন? পথশ্রী প্রকল্প কি? আসলে কেন্দ্র সরকারের যে টাকা, যেগুলো ওটা পথশ্রী প্রকল্প কোনো শহরের জন্য নয়, পথশ্রী প্রকল্প হলো গ্রামের জন্য। যে গ্রামে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যে টাকাটা আসে, সেই টাকাটা এখানে যখন কাজ হয় তখন পশ্চিমবাংলায় এটার নাম হয় পথশ্রী। এর বাইরে আর কিছু না। যদি আমি ভুল বলি উনি জানবেনও না, বা জানলেও মিথ্যা কথা বলবেন। আর ওনার একটা তথ্য বলছেন। আর সেই রাস্তাতে আমরা দেখি যে রোগীকে আমরা দেখতে পাচ্ছি, দেখুন দেখাচ্ছি সেই ছবি, বারবার সংবাদ শিরোনামে উঠে আসছে বেহাল রাস্তার ছবি। রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে না স্থানীয় বাসিন্দারা, তারা ঢুলিতে করে নিয়ে যাচ্ছে। কি অবস্থা, বেহাল রাস্তার অবস্থা, হাসপাতালে পৌঁছতেই পারছে না অ্যাম্বুলেন্স। এটা কি পথশ্রী না হতশ্রী? পারভেজা, আমি তো বললাম যে এটা কোনো শ্রী নয়। আসলে পশ্চিমবাংলায় শুধু মমতা শ্রী চলে, আর তার তলায় কিছু লোকেরা রয়েছেন যারা ওই যে বিজেপির যিনি বন্ধু আছেন উনি বললেন না, আসলে পশ্চিমবাংলার সমস্ত টাকা তো বিভিন্ন ফ্ল্যাট এবং খাটের তলাতেই পাওয়া যায়। উনিও ওইটার অপেক্ষা করছেন কোন দিন ওনার খাটের তলা বা ওনার ফ্ল্যাটে এই টাকার একটা অংশ ঢুকবেন। ফলে অকারণে তর্ক করেন। এই যে কলকাতায় 4% থেকে 7% রাস্তা বাড়িয়েছেন, কলকাতা শহর কি বেড়েছে যে রাস্তা বেড়ে গেল? এই যে ভুল ভাল তথ্য দিয়ে মানুষকে মানে একদম পুরো বিকৃত ভাবে বলেন, মূল কথা হলো কলকাতার একটা রাস্তা না। দেবব্রতদা, তাহলে আপনি আপনার তথ্য ধরেই আমি বলছি, যদি সেটাই সত্যি হয় তাহলে শহরের আর কারোর জানতে বাকি নেই যে কি অবস্থা শহরের চেহারার ছবিটা। দমদম এয়ারপোর্ট সংলগ্ন ছবিটা ভয়ঙ্কর। হলদিরাম, চিনার পার্ক, মানে বিমানবন্দর যাওয়ার যে রাস্তাটা, এয়ারপোর্ট যে রাস্তাটা, সেই রাস্তাটারও কি বেহাল দশা সবাই জানে। তাহলে আপনার এই তত্ত্ব কি খাটছে বাস্তবে? ওখানে উন্নয়নমূলক কাজ চলছে, মেট্রো চলছে, রাস্তায় বিভিন্ন স্যানিটেশনের কাজ হচ্ছে, সেখানে তো হবে না? পাশেই দেখুন না মেট্রোর কাজ চলছে, সেখানে হবে না? এই অদ্ভুত যুক্তি। মানে আপনি বলছেন এয়ারপোর্টে প্লেন থেকে নেবে শুধু যশোর রোড আসতে ওই কাজ চলছে ওখানে, যেতে 2.5 ঘন্টা সময় লাগছে। এর কোনো পরিকল্পনা থাকবে না? কাজ হলেই আর একটা লোককে 800 মিটার অতিক্রম করতে আমায় 2.5 ঘন্টা পার করতে হবে। দাদা আমি বিরাটি যাই, দাদা কত ঘন্টা লাগে আমি জানি, আমি ওখান থেকে বিরাটি যাই। অদ্ভুত যুক্তি। আচ্ছা দেবব্রতদা, এটা দমদমে এয়ারপোর্ট সংলগ্ন রাস্তা, এখানে কোথায় মেট্রোর কাজ হচ্ছে? ওই রাস্তাতে উনি যেটা 2.5 ঘন্টা বললেন, আমি ওখান থেকে গিয়ে বিরাটি যাই। ওখানে একটা নির্দিষ্ট চ্যানেল আছে, ওখানে অনেক কাজ হচ্ছে এবং স্যানিটেশনের কাজ হচ্ছে, স্যানিটেশনের কাজ হচ্ছে। উনি যদি যান দেখতে পাবেন যে রাস্তাটা বলছে 2.5 নম্বর গেট, 1 নম্বর গেট, মানে 2.5 নম্বর গেটের কথা বলছেন। আমি বুঝতে পেরেছি। শুধু যশোর রোড আসতে আমার 2.5 ঘন্টা সময় লেগেছে একজন পেশেন্টকে নিয়ে। হতে পারে আপনার ঘড়িতে লেগেছে হয়তো। বেশ সোমনাথদা, এই যে বারবার আমরা যে ছবি দেখছি যে একেবারে পথশ্রীর হতশ্রী দশা, যেটা পাল্টাচ্ছে না, বছর বছর পেরিয়ে যাচ্ছে। দমদম এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ একটি রাস্তার বেহাল দশা, নাজেহাল যাত্রীরা খানাখন্দে ভরে রয়েছে। 5 মাসে শিশুকন্যার মৃত্যু, অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোগী পৌঁছতে পারছে না অ্যাম্বুলেন্সে করে। শেষ করা যাবে না সেই উদাহরণ। তাহলেই আমাদের পাড়া আমাদের সমাধান পরিষেবা দিতে, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য? আপনি প্রথমে বলি সঞ্চালক ম্যাডামকে যে আপনি পথশ্রী বলছিলেন না, অ্যাকচুয়ালি শ্রী জিনিসটা কি? দেখুন কন্যাশ্রী ঘটা করে মুখ্যমন্ত্রী যে আমাদের কন্যারা আগামী ভবিষ্যৎ বলে ব্যানার দেয়। আজকে দেখুন এই কন্যাশ্রীর কন্যারা কিন্তু আজকে দিকে দিকে ধর্ষিতা হচ্ছে, কন্যাদের কোনো সুরক্ষা নেই। যুবশ্রী, তুমি কি আজকে দেখুন কথা বলছো? আজকে দেবুদা বলতে দিন, শুনতে শিখুন। ধরিয়ে দিলাম তো যুবশ্রী আজকে দেখুন রাস্তায় যুবকরা বসে রয়েছে। শ্রী জিনিসটাই কি বলুন তো? শ্রী শ্রী করে বাংলাটাকে বিশ্রী করে দিয়েছে মুখ্যমন্ত্রী।
আজকে পুরো বাংলা থেকে আমি সঞ্চালক ম্যাডামকে আসল চিত্র তুলে দিচ্ছি, দেবুদা জানা আছে কিনা জানি না। এই যে বলছেন না রাস্তাঘাট, অ্যাকচুয়ালি আপনি ঠিকাদারদের নিয়ে একটা যদি কোনো অনুষ্ঠান করুন, তাদের ডাকুন, তাদের যন্ত্রণাটা তারা বুঝতে পারবে। একটা রাস্তা তো আর সরকার এসে করে না, সরকার ঠিকাদারদের দেয়। ঠিকাদার পেমেন্ট পাচ্ছে না, ঠিকাদাররা পয়সা পাচ্ছে না। একটা রাস্তা করতে 10 টাকা খরচা হয়, ঠিকাদারদের তৃণমূলের ছোট থেকে বড় মাঝারিদের টাকা দিতে চলে যাচ্ছে, তারা কি রাস্তা করবে? ঠিকাদাররা কি বিজেপিকে কমপ্লেইন করছে। আজকে সাউথ দমদমে দেখুন 7 তলা বাড়ি উঠছে, বেআইনি বাড়ি, 4 ফুট রাস্তার ধারে বড় বড় বাড়ি নির্মাণ, ফ্ল্যাট নির্মাণ হচ্ছে, নিকাশি ব্যবস্থা নেই। এগুলো নির্মাণ হচ্ছে কিসের জন্য? বেআইনি। এর জন্য আজকে অনেক কারণ। আজকে আপনি বলছেন দমদম রোড, আমি বলছি পশ্চিমবাংলার এলাকা চুচুড়ার হাসপাতাল, বামবাড়া হাসপাতালের সামনে মানুষ হাসপাতাল অবধি পৌঁছাতে পারবে না। এত গুরুত্বপূর্ণ রাস্তা, এত জঘন্য অবস্থা, বিভিন্ন স্টেশন রোডের বিভিন্ন জায়গায়। এখানেই প্রশ্ন যে শাসক দলের তরফে বলা হচ্ছে যে উন্নয়ন করা যাচ্ছে না, কেন্দ্র বঞ্চনা করছে, সেই টাকা পাওয়া যাচ্ছে না, তাই জন্য উন্নয়ন করা যাচ্ছে না, এবং সেখানে রাস্তার অবস্থা সেই কারণে কি রাস্তা সারাই করা যাচ্ছে না, উন্নয়নের টাকা পাচ্ছেন না আপনারা। তো সেই জায়গা থেকে কিন্তু পুজো অনুদান আপনারা দিতে পারছেন, সেখানে প্রায় 500 কোটি টাকা খরচ হচ্ছে। এই আলোচনা নিয়ে আমি বিরতির পর ফিরছি। উন্নয়ন বিরতির পর দেখছেন পোস্ট এডিট। আমি একেবারে পোস্ট এডিটের শেষ পর্বে চলে এসেছি, সংক্ষিপ্ত সময়। দেবব্রত দা, আমরা যে করের টাকা দিই, সেই করের টাকায় তো উন্নয়ন বা এই রাস্তা বলুন, জল বলুন, যাতে এগুলো সব ঠিকঠাক থাকে, সাধারণ মানুষের উন্নয়নে সেই আমাদের করের টাকা খরচা করা হয়। কিন্তু পুজোর অনুদানের জন্য তো আমরা এই করের টাকা দিই না, কিন্তু পুজোর অনুদান দেওয়া হচ্ছে 1,10,000 টাকা, সেখানে রাস্তা সারাই হচ্ছে না, খাল সংস্কার হচ্ছে না, এই অবস্থায় বহু মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে। খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, তার জন্য এই অনুদান নিয়ে অনেকে আদালত ফাদালতে গেছিলো এবং সেখানে যথারীতি ঘাড় ধাক্কা খেয়েও এসছে, সেটা পরে সরিয়ে রাখছি। আমি উত্তরটা আমি দিচ্ছি। যে টাকাটা রাজ্য সরকার দিচ্ছে 45,000 ক্লাবকে 1,10,000 করে, অর্থাৎ হচ্ছে 4,950 কোটি টাকা, ঠিক আছে। এবার আমি আরেকটা তথ্য দিচ্ছি। 2014 থেকে আমাদের বিশ্বগুরু পৃথিবী ভ্রমণ করেছেন 91টা দেশ, আর 9টা দেশ ঘুরলে মোটামুটি 100টা হয়। পাড়ার পুজোর ক্লাবের অনুদান দেয়া হচ্ছে, কিন্তু এই ক্লাবগুলোর পার্শ্ববর্তী যে রাস্তা, সেগুলোই তো খানাখন্দে ভরা। সেটা পাড়ার কি উন্নয়ন হচ্ছে? বিশ্বগুরু পৃথিবী ভ্রমণ করে আমাদের খরচা করেছেন মোটামুটি দেশের, সেটাও ট্যাক্সের টাকা ছিল, 9,828 কোটি টাকা। আমরা পরিসংখ্যান চাইছি না, নিশ্চয়ই পরিসংখ্যার কথা বলে আমরা একদম স্পেসিফিক এই প্রশ্নটা জানতে চাইছি। এটা প্রশ্ন খুব ভুল কাজ করেছে তারা, খুব ভুল। আপনারা কি ঠিক কাজ করছেন? এবার আসি দুর্গাপূজা সামাজিক লাভ। আমি সামাজিক, হ্যাঁ একদম সামাজিক লাভের কথা ঠিক কাজ করছেন। বলছি মানুষের মৃত্যু করের টাকা দিয়ে আপনারা পুজোর অনুদান দিচ্ছেন, দান ছত্র খুলেছেন। শুনুন, কোনো দুর্ঘটনার উপর কারোর দায় থাকে না, একদম। যেটা বলছি দুর্গাপুজোর সামাজিক লাভের কথা বলছি। 2019 সালে একটা সার্ভে করা হয়েছিল ব্রিটিশ কাউন্সিলকে দিয়ে, সেখানে দেখা গেছে উৎসব মৌসুমে গত বছর, আমি 2024-এ আসছি, 1,85,000 কোটি টাকার বাণিজ্য হয়েছিল, ঠিক আছে। দুর্গাপুজোর বাণিজ্য দেখবেন প্রায় 6 মাস ধরে সমস্ত ক্ষেত্রে, সেটা সমস্ত ধর্মের মানুষ সেই বাণিজ্যে অংশগ্রহণ করে। এবং কথা হচ্ছে না দেবব্রত দা, সাধারণ মানুষ জলে পড়ে শিশু মরছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, মানুষের ভোগান্তি হচ্ছে, রোগীরা হাসপাতালে পৌঁছতে পারছে না, তাহলে কোথায় কিসের বাণিজ্য? সামগ্রিক উন্নয়ন হচ্ছে কিনা আপনাকে দেখতে হবে। সামগ্রিক পশ্চিমবঙ্গের উন্নয়ন, মা দুর্গা এটাই চান। শুনুন, কখনোই না, আপনি সেটাকে ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু সামগ্রিক পশ্চিমবঙ্গে জিএসডিপি বাড়ছে কিনা দেখতে হবে। যেখানে বামেরা 5.5 জিএসডিপি রেখে গেছেন, সেখানে প্রায় আমাদের পশ্চিমবঙ্গের জিএসডিপি 11% হয়েছে। সেটা কি উন্নয়ন না? আপনারাই তো বলেন উন্নয়নের পাশে রয়েছেন, আপনারা রোজগার বেড়েছে, মানুষের পাশে রয়েছেন। অবশ্যই মাথাপিছু। এই যে ছবিটা দেখছি, সেটা কি তাহলে? শুনুন, আবার তো বলছি, দেখুন এমনভাবে বলছেন যারা কোনোদিন জল জমতো না, আগামী দিনেও জল জমবে না, যে পরিমাণ বৃষ্টি হয়েছে জল জমেছে, দেখতে হবে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা, সেইটা দেখতে হবে। এবং সামাজিক একটা দায় দায়িত্ব আমরা এড়াতে পারি না। আমরা নির্বিচারে প্লাস্টিক ইত্যাদি ব্যবহার করে যাচ্ছি, নির্বিচারে ব্যবহার করে যাচ্ছি। আপনি যে যুক্তি দিচ্ছেন যে 34 বছরে বাম শাসনে জল জমেছে, সেটা খারাপ হয়েছে, তার মানে সারা পৃথিবীতে জমে, সে আপনি লন্ডন বলছেন, লন্ডনেও জমে, না সারা পৃথিবীতে জমে, সারা ভারতবর্ষে জমে, এবং পশ্চিমবঙ্গে যাবে। কিছু ভৌগোলিক কারণে কিছু জায়গায় নিচু জায়গায় জল গড়িয়ে চলে আসে। দেবব্রত দা উত্তর পেলাম না। পারভেজ দা,
পারভেজদা, যে বিষয়টা যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের প্রকল্পগুলো এনেছেন, কখনো দেখা গেছে দুয়ারে সরকার, দিদিকে বলো কর্মসূচি, পাড়ায় পাড়ায় সমাধান, এই যে আবার নতুন করে একটা প্রকল্প আবার আমরা দেখলাম একেবারে মানে ফুল পেজ বিজ্ঞাপন বিভিন্ন পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন পোর্টালে, আসলে কি এটা সবটাই প্রচারের জন্য নাকি কোনো পরিষেবা উন্নয়ন কি আছে এর পিছনে? এই 14 বছরে পশ্চিমবাংলায় কোনো পরিষেবা নেই। এই যে আপনি আগের কথাটা বলছিলেন না, আর দেবব্রত বাবু বলছিলেন জিএসডিপি অমুক তমুক কিছু তথ্য দিয়ে সাধারণ মানুষকে, আমি শুধু সহজ সরল ভাষায় একটা কথাকে বলতে চাই, সারা পৃথিবীতে পশ্চিমবাংলা ছাড়া আর কোনো ধর্মের ক্ষেত্রে কোনো সরকার, রাজ্য বা কেন্দ্রীয় সরকার এভাবে ফান্ডিং করে না। তাহলে পৃথিবীর সেই সমস্ত জায়গাগুলোতে, আমার দেশের অন্যান্য রাজ্যগুলোতে কি মানুষ ধর্মীয় উৎসব পালন করেন না? পশ্চিমবাংলায় 2016 বা 17 বা 18 থেকে এই ডোনেশন দেওয়া হচ্ছে, তার আগে কি পশ্চিমবাংলায় মানুষ তার ধর্মীয় উৎসব পালন করতেন না? তখন কি সেখানে কোনো বাণিজ্য হতো না? সবই তো হতো। তাহলে এর প্রয়োজন পড়ছে কেন? এর প্রয়োজন পড়ছে এই কারণে যে আসলে এই ধরনের ক্লাবগুলোকে দিয়ে, এই ধরনের ক্লাবগুলোকে খুশি রেখে, তাদেরকে খানিকটা সুযোগ সুবিধা দিয়ে নির্বাচনের দিন, নির্বাচনের আগে যে হুলিগানিজম পশ্চিমবাংলায় চালানো হয় সেটার একটা ফান্ডিং তৈরি করা হচ্ছে। এটার কোনো দরকার নেই। ধরুন আমি আরেকটা ছোট্ট কথা বলে শেষ করব, যে কোথাও এই স্বাধীন ভারতবর্ষে অতীত এবং বর্তমানে কোথাও এভাবে স্টেট ফান্ড, ট্যাক্সের ফান্ডকে কোনো ধর্মীয় বিষয়ে ব্যবহার করা হয়নি। যাদেরকে আমরা গেছেন আদালতে, আপনার বন্ধুরাও তো গেছে আদালতে, আদালতে গেছে তো, কেন কত ঘর ধাক্কা খাবেন? আদালতের উপর ভরসা নেই। প্লিজ দেবব্রত দা, সোমনাথ দা বক্তব্য দেব, আমি অনুষ্ঠান শেষ করব, সোমনাথ দা বক্তব্য দিন। সোমনাথ দা, আপনি জগন্নাথ তৃণমূল কংগ্রেসদের জিজ্ঞেস করলেই, আপনি প্রশ্ন করলেই তারা বিজেপির দিকে বলবে ভারতবর্ষের সরকার আর সিপিএম এই করেছে। সিপিএম এত কোনো কিছু করেনি বলেই তো মানুষ পরিবর্তন দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছে। তাহলে তারা ক্ষমতায় এনে সেই ব্যর্থতার দায় তারা নিয়ে নিচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তারা দেখুন সঞ্চালক ম্যাডাম, আপনাকেও বলছি, আপনিও ছোটবেলা থেকে দুর্গাপুজো দেখছেন, আর এখনো দেখছি মমতা সরকার যেদিনও থাকবে না সেদিনও দুর্গাপুজো হবে। তাই দুর্গাপুজো আগেও হতো, এখনো হচ্ছে, আগামী দিনও হবে। তার জন্য আর যে সমস্যার আপনি বলছিলেন পাড়ায় পাড়ায় সমাধান বিজ্ঞাপন, মানুষের পশ্চিম বাংলার মানুষের এসে কি এটা হেরিটেজ করেছে? এই 11 বছর আগে পশ্চিম বাংলায় দুর্গাপুজো হতো না, কিন্তু যুগ যুগ ধরে হচ্ছে বাংলায়। তার হেরিটেজ হিসেবে ইউনেস্কো দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছে বলে হেরিটেজ দিয়েছে। ঠিকই, এখানেই প্রশ্ন যে তাহলে কি 2017 সাল পর্যন্ত পুজো হতো না, যেখানে সরকারকে অনুদান দিতে হচ্ছে এখন, এবং এতগুলো টাকা, যেখানে 5 কোটি টাকা প্রায় 500 কোটি টাকা প্রায় খরচ হচ্ছে এই অনুদানের জন্য, সেখানে রাস্তা সারাই করা যাচ্ছে না, বছরের পর বছর পড়ে রয়েছে খানাখন্দে ভরা রাস্তা, এবং জল জমে যাচ্ছে, নিকাশি ব্যবস্থারও কোনো উন্নতি নেই, সেখানে মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে, এবং শিশুও 5 মাসের শিশু কন্যারও মৃত্যু হচ্ছে। অত্যন্ত অনভিপ্রেত ঘটনা, এবং আমাদের কাছে সত্যি এটা কাম্য নয়। আমরা এই বলেই আজকের অনুষ্ঠান শেষ করছি, এবং আমার সঙ্গে যারা এতক্ষণ ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি পোস্ট এডিট। এবং আপনারা বিভিন্ন নিউজের জন্য অবশ্যই আপডেট রাখুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।